যে খবর আমরা নজর রাখবো, মেদিনীপুর মেডিকেলে বিষাক্ত স্যালাইনের অভিযোগ উড়িয়ে চিকিৎসকদের কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী এবং সেই সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতিতে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা সম্পূর্ণ কর্মবিরতির পথ থেকে সরে এসে বেশ কিছু বিভাগে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কর্মবিরতির আওতার বাইরে বেশ কিছু বিভাগ, এমার্জেন্সি অবজারভেশন ওয়ার্ড, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ বিভাগ কর্মবিরতির বাইরে। বিষাক্ত স্যালাইনের অভিযোগ উড়িয়ে গতকালই আমরা শুনেছিলাম চিকিৎসকদের এই কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী এবং সাসপেন্ড করা হয় চিকিৎসকদের। রাজ্যের সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতিতে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত, সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে। সুদীপ্ত, এখন ঠিক কি পরিস্থিতি? দেখো, যেটুকু জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফে ঠিক বেলা 11:30টার পরে তারা একটি বৈঠকে বসবেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে আরডিএদের জিবি রয়েছে, রেসিডেন্সিয়াল ডক্টর আছেন, তারা একটা বৈঠক করবে এবং সেই বৈঠকেই কিন্তু যোগ দেবে কলকাতার WBJDF এর 4 সদস্য। ইতিমধ্যেই তারা কলকাতা থেকে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই WBJDF এর 4 সদস্যের সাথে আলোচনার পরেই কিন্তু আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। একদিকে যেমন পূর্ণাঙ্গ কর্মবিরতি নয়, আংশিক কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সকাল থেকেই আমরা দেখছি আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ মেডিকেল এমার্জেন্সি বিভাগ, সেই সমস্ত বিভাগগুলো কিন্তু খোলা রয়েছে। সেখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং রোগীরা পরিষেবা পাচ্ছে। ঠিক সেই রকমভাবেই কিন্তু বেশ কিছু ওয়ার্ডে ডাক্তারদের দেখাও মিলছে না, যেখানে তারা বিশেষ করে মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, এই বিভাগগুলোতে কিন্তু কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবার এই আরডিএর যে বৈঠক, সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কি এরপর আন্দোলন কোন দিকে এগোবে, কোন দিকে নিয়ে যাওয়া হবে। এর পাশাপাশি কর্মবিরতি কতদিন ধরে চলবে, কিভাবে চালানো হবে এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় WBJDF এর যে 4 সদস্য, তাদের সাথে কথা বলার পর সিদ্ধান্ত নেওয়া হবে রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজগুলো, বর্ধমান, বাঁকুড়া সহ অন্যান্য যে মেডিকেল কলেজগুলো, সেখানে জুনিয়র ডাক্তারদের কি ভূমিকা হবে এই আন্দোলনে। তারাও কি কর্মবিরতিতে যাবে নাকি তারা তাদের কাজ চালিয়ে যাবে, অন্য কোনোভাবে প্রোটেস্ট করবে, এই নিয়েও কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আজকের এই বৈঠক থেকে উঠে আসতে পারে। এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জুনিয়র ডাক্তারদের তরফে জানা যাচ্ছে বা আমাদেরকে এক্সক্লুসিভলি তারা কিন্তু এমনটাই জানিয়েছে। সুদীপ্ত, একটা বিষয় আমার কাছে পরিষ্কার করতে চাইবো, এমার্জেন্সি পরিষেবা চালু আছে, অর্থাৎ রোগীরা চিকিৎসা পাচ্ছেন, তাই তো? একেবারে সমাদৃতা, রোগীরা কিন্তু চিকিৎসা পাচ্ছে। অর্থাৎ যে এমার্জেন্সি যে বিভাগ, অর্থাৎ ধরো যে এমার্জেন্সি ওটি, সার্জারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলছি এমার্জেন্সি ওটি, সেই সমস্ত এমার্জেন্সি ওটি কিন্তু হচ্ছে এবং সকাল থেকে গাইনোকোলজি ডিপার্টমেন্ট অর্থাৎ প্রসূতি যে মাতৃমা বিভাগ, সেখানে কিন্তু এখনো পর্যন্ত 7টির বেশি অপারেশন হয়েছে। এমার্জেন্সি অপারেশন কিন্তু 7টির বেশি অপারেশন হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে এটা বোঝা যাচ্ছে যে এমার্জেন্সি যে পরিষেবা সেটা কিন্তু চালু থাকছে। কিন্তু কোল্ড কেস, অর্থাৎ যে অপারেশনগুলো পরে করলে হবে বা যেগুলো যে ট্রিটমেন্ট পরে দরকার, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই কর্মবিরতির আওতায় আছে। তাহলে খুব স্বাভাবিকভাবে এমার্জেন্সি যে সার্ভিসগুলো সেগুলো কিন্তু চালু রাখা হচ্ছে। এর মধ্যে আইসিইউ, এসএনসিইউ, এনআইসিইউ, এইচডিইউ এই বিভাগগুলো কিন্তু রয়েছে। সমাদৃতা, ধন্যবাদ সুদীপ্ত। আমরা শুনবো চিকিৎসক সোহম পাল, তিনি কি বলছেন এই বিষয়ে। গাইনি এবং অ্যানাস্থেসিয়া ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তারদের মেনলি টার্গেট করা হয়েছে, ওরাল সাসপেনশনের কথা ওভার দ্য মিডিয়া বলা হয়েছে, তাদের সাপোর্টেই আমরা মেদিনীপুর মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডক্টরসরা সিজ ওয়ার্কের কথা বলেছিলাম। এবার আমরা ভেবেছিলাম যে আমাদের মানবিক সরকার হয়তো এই ব্যাপারে কিছু ভেবে দেখবে, কিন্তু সকাল 8টা পর্যন্ত বেড়ে যাওয়ার পরেও এই ব্যাপারে কোনো সিদ্ধান্তই সরকারের তরফ থেকে আসেনি। তো এখন 10:30 বাজে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা মানবিকতার খাতিরে সমস্ত ইমার্জেন্সি সার্ভিস কিন্তু কোনো কিছুই বন্ধ নেই, সমস্ত ইমার্জেন্সি সার্ভিসে জুনিয়র ডাক্তাররা সবাই রয়েছেন। কিন্তু এখন আমাদের WBJDF টিম আসছে কলকাতা থেকে, তাদের সাথে মিটিং হবে এবং আমাদের ভেতরেও মিটিং চলছে। সেই মিটিংয়ের পরেই আমরা বলতে পারবো সিজ ওয়ার্ক কতদিন চলবে, সিজ ওয়ার্কের ফর্ম কি হবে আর লিগাল ব্যাটাগেলে কিভাবে আমরা এগোবো, সেগুলো পরবর্তীকালে। এদিকে এখনো সংকটজনক এসএসকেএমে 3 প্রসূতি, 13 জন চিকিৎসক দল চিকিৎসা করছে 3 প্রসূতির। নাসরিন খাতুনকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে, অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি, এখনো ভেন্টিলেশনে মামতে সিং।
অক্সিজেন সাপোর্টে মিনারা বিবিও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। চলে যাবো সরাসরি তুলিকার কাছে। তুলিকা, এখনো পর্যন্ত কেমন আছেন, কি আপডেট পাচ্ছ নতুন করে নাসরিন খাতুন, মাম্পি সিং এবং মিনারা বিবিকে নিয়ে? দেখো, এই স্যালাইন কাণ্ডে যে 3 প্রসূতি এই মুহূর্তে এসএসকেএমে ভর্তি রয়েছে এবং হাসপাতাল সূত্রের খবর যে নাসরিন খাতুনকে এই মুহূর্তে যে ভেন্টিলেশন থেকে তাকে বের করা হয়েছে এবং অক্সিজেন সাপোর্টে রাখা হচ্ছে, পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে এই মুহূর্তে মাম্পি সিং তাকে কিন্তু এখনো ভেন্টিলেশনেই রাখা হয়েছে এবং মিনারা বিবি তিনি প্রথম থেকেই অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত এই 3 যে প্রসূতি তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থাতেই রয়েছে। তাদের কিডনির চিকিৎসা চলছে, তাদের ডায়ালিসিস হচ্ছে। তারই সঙ্গে মাম্পি এবং মিনারা বিবি এই দুজনের ফুসফুস, পেট এবং হাত পায়ের স্ক্যান করা হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে। অর্থাৎ এই 3 জনের অবস্থা এখনো পর্যন্ত আশঙ্কাজনক রয়েছে। 13 জনের যে মেডিকেল টিম গঠন করা হয়েছে সেই টিম কিন্তু প্রত্যেক মুহূর্তে কিন্তু তাদেরকে পর্যবেক্ষণে রাখছে। এই মুহূর্তে এসএসকেএম যে হাসপাতাল তুমি দেখতে পাচ্ছ, এই যে মেন ব্লক, এই মেন ব্লকেই রয়েছে 3 প্রসূতি। তাদের দফায় দফায় তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে, তাদের চিকিৎসা করা হচ্ছে এবং আশাবাদী যে যথেষ্ট হয়তো তারা সুস্থতার পথে যাবে, কিন্তু এখনো পর্যন্ত তাদের যে অবস্থা সংকটজনকই রয়েছে। তুলিকা, তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত ধন্যবাদ তোমাকে। এদিকে পুরো বিষয়টাতে চিকিৎসকদের উপর দায় চাপিয়েই খালাস হওয়ার চেষ্টা করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো তার বক্তব্য, পাশাপাশি শোনাবো রাজ্যের বিরোধী দলনেতা তিনি কি বলছেন। মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত, সন্তানকেও বাঁচানো যেত। অনেক সময় আমি দেখেছি একটা অ্যাক্সিডেন্ট কেস গেল, প্রথমে জুনিয়ররা দেখে বলে দেয় মারা গেছে, নিয়ে চলে যান। তাকে তো আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট যদি কোনোভাবে বাঁচানো যায়। এই নেগলিজেন্স যারা করেছে, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা, যারা ট্রেনি তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরো 3টে অপারেশন নাকি করেছেন। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। এবং তাই 2টো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো, অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। থেকে বলেছি যে আপনারা অবিলম্বে এই ফ্যামিলিগুলোর মানে তাদেরকে ইনফর্ম করুন যে তো আপনারা এটা নিয়েছেন, এই বিষাক্ত জিনিসটা মমতা ব্যানার্জি আপনাদের এটা দিয়ে দিয়েছে স্বাস্থ্যমন্ত্রী, এবং ওই লোকগুলোকে বাঁচানোর বা তাদের যে পরবর্তীকালে যে এফেক্টগুলো হবে কিডনি, মূলত বিশেষজ্ঞরা বলছে, আমার কথা না, আমি ডাক্তার নই। তা সেটা তো কালকেই বলেছি যে করুন, এবং আজকে পিল ছিল সেখানে নিশ্চয়ই তরুণজ্যোতিরা, মানে আইনজীবী তরুণজ্যোতিরাও নিশ্চয়ই পয়েন্ট আউট করেছে বিষয়গুলো। তা স্বাভাবিকভাবে গরিত অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ, এর কোনো ক্ষমা নেই, কোনো পানিশমেন্ট নেই। অন্য দেশ হলো তো দাঁড় করিয়ে করিয়ে জনগণকে সামনে রেখে ধর্মতলাতে দাঁড় করিয়ে এদেরকে, বা ব্রিগেড প্যারেডে পাবলিক ডেকে এদেরকে শাস্তি দেওয়া উচিত ছিল।